অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন দেব। কেন? আমি অনুরোধ করবো, যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার। বললেন অনির্বাণকে যেভাবে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়েছে তার শিল্পী সত্তাটাকে মেরে ফেলা হচ্ছে। আনঅফিসিয়াল ব্যান, যেটা সত্যি যদি খুব ভালোভাবে লাগু হয়, কিছু তো একটা করতে হবে রে বাবা। খাবারের বিজনেসে আমি শুনেছি লস কম। আসলে কি হয়েছিল সেই দিন অনির্বাণের সাথে, যার জন্য জলটা এত দূর গড়িয়েছে? অনির্বাণ ভট্টাচার্য এবং ফড়িং এর পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী এবং সুব্রত সেনের মতো পরিচালকরা বাংলা চলচ্চিত্র জগতে অঘোষিত বয়কটের মুখে পড়েছেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া মানে FCTWEI এর তথাকথিত স্বৈরাচারী হস্তক্ষেপের বিরুদ্ধে অনির্বাণ এবং অন্যদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া থেকে এই সমস্যার সূত্রপাত হয়েছিল। বলবো আজকে যে রায়টা দিলেন বিচারপতি, মহামান্য বিচারপতি, সেইখানে রাজ্যের এখন দায়িত্ব বর্তালো। আমরা রাজ্যের কাছে জানাবো আমাদের অভাব অভিযোগ। তিনি কিন্তু রঘু ডাকাত মুভি রিলিজ হওয়ার সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন যে টলিউড থেকে তার হাতে কিন্তু এখন আর কোনো কাজ নেই। আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই। যদি দেখা যায় যে আমাকে আরো মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয়ও বন্ধ হয়ে গেল। এরকম ব্যান্ড কিন্তু শুধু আমাদের টলিউডেই সীমাবদ্ধ নয়, এরকম ব্যান্ড কিন্তু বলিউডেও অনেকবার দেখা গেছে বড় বড় সিঙ্গার এবং অ্যাক্টরদের বিরুদ্ধে। যেমন অরিজিৎ সিং এবং সালমান খানের ঘটনাটা। অরিজিৎ সিং তখন ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ ছিল এবং মঞ্চে ওঠার সময় তার পোশাক আশাক খুবই সাধারণ এবং অগোছলো ছিল, পায়ে ছিল চটি। এবং সেই সময় অ্যাওয়ার্ড দেওয়ার আগে অরিজিৎকে দেখে সালমান খান টিপনি কাটে বলে তু হে উইনার, এবং পরে বলে ক্যা হে সো গে থে ক্যা। উত্তরে অরিজিৎ সিং বলেন ক্যা করে স্যার আপ লোগোं ने सुला दिया। সালমান খান বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি। তিনি সঙ্গে সঙ্গে প্রতি উত্তরে বলেন और ऐसे गाना गाओगी तो नींद तो आएगी। और ये इसमें हमारा कोई दोष नहीं है, ऐसे गाने बजते रहेंगे। इसमें तो नींद ही आ गई यार। যদিও সেই মুহূর্তে সবাই হেসে ফেলেছিল, কিন্তু সালমান খান এই বিষয়টি একদমই ভালোভাবে নেননি। এর ফলে কি হলো, 2014 সালে কিক সিনেমায় হ্যাংওভার গানটি অরিজিৎ সিং এর গাওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশে সালমান খান নিজেই এই গানটি গান। 2015 সালে বজরঙ্গি ভাইজান মুভিতেও একটি গান করার কথা ছিল, কিন্তু সেটাও বাতিল হয়ে যায়। এবং সুলতান মুভির ঘটনাটা তো একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ছবির জনপ্রিয় গান জাগ্গু মেয়ারের তো প্রথমে অরিজিৎ সিং এর গলায় রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরে সালমান খানের নির্দেশে ওই গানটি বাদ দিয়ে রাহাত ফাতে আলী খানের গলায় রেকর্ড করা হয় এবং সেটাকেই মুভিতে রাখা হয়। তারপরে ওয়েলকাম টু নিউ ইয়র্ক মুভিতে ইস্তেহার গানটিও অরিজিৎ সিং এর গলায় গাওয়া হয়েছিল, কিন্তু এটাও পরে রাহাত ফাতে আলী খানের গলায় এইটিকে রাখা হয়। 2016 সালে যখন অরিজিৎ সিং জানতে পারেন যে সুলতান মুভি থেকে তার গানটি বাদ দেওয়া হচ্ছে, তিনি ফেসবুকে একটি পোস্ট লেখেন এবং প্রকাশ্যে তার কাছে ক্ষমা চান। তিনি পোস্টে লিখেছিলেন দয়া করে গানটি বাদ দেবেন না, আমি অনেক কষ্ট করে গিয়েছি, আপনার অপছন্দ হলে আমি আর কোনোদিন আপনার জন্য গান গাইবো না, কিন্তু এই গানটি অন্তত রাখুন। যদিও কিছুক্ষণ পরেই অরিজিৎ সিং পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে সেটি পুরোপুরিভাবে ভাইরাল হয়ে যায়। সালমান খান অবশ্যই এর কোনো উত্তর দেননি, গানটি পরিবর্তন করা হয়। দীর্ঘ 9 বছর পরে এই সমস্যার সমাধান হয়। 2023 সালে সালমান খানের বাড়ি থেকে অরিজিৎকে বের হতে দেখা যায়, যেটার কারণ ছিল টাইগার 3 মুভি। টাইগার 3 মুভির লেকে প্রভু কা নাম এই গানটি তার গলায় গাওয়া হয় এবং সেটাই মুক্তি পায়। এটাই ছিল তাদের পুনর্মিলন। এরপর আসে সালমান খান এবং বিবেক ওবরয়ের ঘটনাটা। 2000 দশকের শুরুতে সালমান খান এবং ঐশ্বর্য রায়ের সম্পর্ক তিক্ততায় শেষ হয়। অভিযোগ ছিল সালমান খান ঐশ্বর্য রায়ের ওপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। ব্রেকআপের পর ঐশ্বর্য রায় এবং বিবেক ওবরয় ঘনিষ্ঠ হন এবং তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। সেই সময় বিবেক ওবরয় ছিলেন বলিউডের এক নতুন সুপারস্টার, যার কোম্পানি এবং সাথিয়ার মতো মুভি সুপারহিট হয়েছিল। সালমান খান এই নতুন সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি বিবেক ওবরয়কে ফোনে হুমকি দিতে শুরু করেন। এর প্রতিক্রিয়া 2003 সালে বিবেক ওবরয় একটি সাংবাদিক সম্মেলন ডাকেন। তিনি দাবি করেন আগের রাতে সালমান খান মদ খেয়ে তাকে 41 বার ফোন করেছেন। सलमान खान कॉल्ड मी ऑन माय फोन, उन्होंने मुझे मेरे मोबाइल पे फ़ोन किया डायरेक्टली। तूने अपने आप को समझ क्या रखा है, बड़ी बदतमीजी से। सबसे पहले ये कहना चाहूँगा कि उनकी ज़बान जो है इतनी बदतमीज़ है, इतनी वाहियात है, इतनी बुरी तरह से बात करते हैं कि
बहुत शर्म आई। এবং তিনি এটাও বলেন যে সালমান খান তাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন এবং তাকে গালিগালাজ করেছেন। বিবেক ওবরায় ক্যামেরার সামনে সালমান খানের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এবং সালমান খান কিভাবে তাদের উপর অত্যাচার করতেন তা নিয়েও মুখ খুলেন। আর এই সব কন্ট্রোভার্সির কারণেই তাকে ব্যান হতে হয়। भयंकर करियर बॉयकॉट चल रहा था, अब काम ही नहीं करने के लिए तैयार। फिल्में जो साइन किए हैं उसमें से मुझे निकाले जा रहे थे, ऊपर से अजीबोगरीब फोन पे थ्रेट्स आ रहे हैं। সেই সময় সালমান খান ছিলেন বক্স অফিসের রাজা এবং ডিস্ট্রিবিউটরদের প্রিয়। কোনো প্রযোজকরাই সালমান খানকে চটিয়ে বিবেক ওবরায়ের সঙ্গে কাজ করতে চাননি। আদিত্য চোপড়া, করণ জহরের মতো বড় নামেরাও বিবেক ওবরায়কে এড়িয়ে চলতে শুরু করলো। বিবেক ওবরায় নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি একটি হিট সিনেমা দেওয়ার পরেও 1.5 বছর ঘরে বসেছিলেন। তার হাতে সই করা সিনেমাগুলো একে একে বাতিল হয়ে যায় এবং অন্য অভিনেতাদের দিয়ে দেওয়া হয়। বলিউড ছাড়া এটা দক্ষিণ ভারতীয় সিনেমা জগৎ এবং হলিউডও পর্যন্ত এরকম ব্যান দেখা গেছে। যেমন দক্ষিণ ভারতে নিত্যা মেনন, কেরালা ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন একবার এই জনপ্রিয় অভিনেতাকে ব্যান করে দিয়েছিল। অভিযোগ ছিল তিনি শুটিং এর সেটে প্রযোজকদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। এবং ভাদিভেলু, জনপ্রিয় তামিল কমেডিয়ান ভাদিভেলু রাজনীতির সঙ্গে জড়িয়ে রজনীকান্তের বিরোধিতা করে প্রায় 10 বছর ধরে কাজ থেকে দূরে ছিলেন, দূরে যেতে বাধ্য হয়েছিলেন। এবং হলিউডেও একটা ওয়ার্ড আছে হলিউড ব্ল্যাক লিস্ট। এটি ইতিহাসে সবচেয়ে বড় বয়কটের ঘটনা। কমিউনিস্ট পার্টির সাথে সহানুভূতিশীল এই সন্দেহে চার্লি চ্যাপলিন সহ বিখ্যাত চিত্রনাট্যকার এবং অভিনেতাকে হলিউডে নিষিদ্ধ বা বয়কট করা হয়েছিল। বিখ্যাত প্রযোজক হার্ভে ওয়েস্টাইন কুপ্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য অভিনেত্রী মীরা সরভিনো এবং এলসি জ্যাটকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। পরিচালকরা পরে স্বীকারও করেছিল যে তাদের বলা হয়েছিল যে অভিনেত্রীদের সঙ্গে কাজ না করতে। এই অনির্বাণ ভট্টাচার্যের ব্যান এখন কি অবস্থায় রয়েছে? সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তিনি শুক্রবার প্রযোজক এবং FCTWEI এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। 2026 সালে পুজোতে দেবের একটা মুভি আসতে চলেছে শুভশ্রী গাঙ্গুলের সাথে, যেখানে শোনা যায় অনির্বাণ ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন। সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ্যে আসেনি, বিষয়টি কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলাফেরা করছিল। তখন দেবকে যখন প্রশ্ন করা হয় অনির্বাণকে সিনেমা নেওয়ার কথা, তখন কিন্তু সে নিশ্চিত করেননি। তিনি জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হয়েছে, তবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নজর দেওয়ার আবেদনও জানিয়েছেন। দেব বলেন দিদি সবসময় টলিউডের পাশে দাঁড়িয়েছেন এবং ইন্ডাস্ট্রির ভালো চেয়েছেন। দিদি ও অভিষেকের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন বিষয়টি দেখেন যাতে কোনো অভিনেতাকে নিষিদ্ধ বা ব্যান না করা হয়। আমি একজন সাংসদ, সুপারস্টার বা মেগাস্টার হিসাবে অথবা বাংলা সন্তান হিসাবে আমি অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইছি, ওকে কাজ করতে দিন। অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার। তিনি টেকনিশিয়ানদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন আমিও একজন টেকনিশিয়ানের ছেলে, আমার বাবাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং এর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, আমি তাদের কষ্টটা বুঝি। অনির্বাণ গত 8 মাস ধরে নিষিদ্ধ হয়ে আছে, এটা ঠিক নয়। পাশাপাশি তিনি FCTI এর সভাপতি স্বরূপ বিশ্বাস এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকেও বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। এর আগে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো পরিচালকরা ফেডারেশনের কিছু নিয়মের বিরোধিতা করেছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই সমস্যা মিটিয়ে নিলেও অনির্বাণ ভট্টাচার্য এবং আরো কিছু লোক তাদের অবস্থানে অনড় ছিলেন। কিছুদিন আগেই পরমব্রত প্রকাশ্যে ফেডারেশনের কাছে ক্ষমাও চেয়েছিলেন। এই কারণে তাদের সমস্যাটা তো সমাধান হয়ে যায়, কিন্তু যারা এই অবস্থানে অনড় ছিলেন তারাই কিন্তু সমস্যার মুখে পড়েছেন। যদিও অনির্বাণ ভট্টাচার্য এই ব্যানের আভাস পেয়ে তিনি কিন্তু প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে আমাকে ব্যান করে দিলেও আমার শিল্পী সত্তাকে কিন্তু কখনোই ব্যান করতে পারবে না। কিছু অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে, সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবেন। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই অনির্বাণ ভট্টাচার্যের অসামরিক ব্যান নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।